আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো, মাস্ক পরে অবশ্যই বাসা থেকে বের হতে হবে, না হলে কি জেল জরিমানা হয়ে যাচ্ছে কিন্তু। তবে আমরা কিন্তু জেল জরিমানার ভয়ে মাস্ক পরবো না, আমরা তো এমনিতেই সচেতন, না আমরা আমরা যথেষ্ট সচেতন। আমরা এমনিতেই মাস্ক পরবো, মাস্ক পরে বাসা থেকে বের হব, কারণ এখন একটু ঝুঁকিটা বেড়ে যাচ্ছে, না সবাই বলছে যে ঝুঁকিটা একটু বেড়ে যাচ্ছে, সুতরাং একটু সচেতন তো আমাদেরকে থাকতেই হবে। আচ্ছা, তাহলে আমাদের আজকে ক্লাস হলো ফিনান্স, ব্যাংকিং ও বীমা। আমরা ফিনান্সের 4th চ্যাপ্টার, যেটা আমাদের আর্থিক বিশ্লেষণ, এই চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম গত ক্লাসে। আমরা গত ক্লাসে আর্থিক বিবরণীগুলো দেখেছি দেখেছি আমি বলবো, জেনেছি বলা যাবে না। হ্যাঁ, জেনেছি বলা যাবে না, কারণ হলো আমরা শুধু দেখেছি এটা কেমন দেখতে এক একটা বিবরণী। কারণ জানতে হলে আমাকে একদম প্রথম থেকে শুরু করতে হবে। আমাকে জার্নাল করা শিখতে হবে, জাবেদা যেটা আমরা বলি, আমাকে খতিয়ান বা লেজার করা শিখতে হবে, আমাকে ট্রায়াল ব্যালেন্স করা শিখতে হবে, আমাকে অ্যাডজাস্টিং এন্ট্রি শিখতে হবে, সমন্বয় জাবেদা সমূহ, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স শিখতে হবে, ক্লোজিং এন্ট্রি শিখতে হবে, তারপরে আমার প্রতিবেদন। ঠিক আছে, যে আর্থিক প্রতিবেদন বা বিবরণীগুলো আমরা তৈরি করি। তাহলে এগুলো আমরা দেখেছি যে কেমন দেখতে, কারণ আমাদের যে আর্থিক বিশ্লেষণ যে চ্যাপ্টারটা, এটা আমরা বেসিক্যালি আমাদের যে বিবরণীগুলো আছে সেই বিবরণীগুলোকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। তাহলে সেই কারণে আমাদের বিশ্লেষণের সাথে আমরা একটু দেখে নিয়েছি যে আমাদের আর্থিক বিবরণীগুলো কীরকম। কী কী আর্থিক বিবরণী ছিল? আর্থিক অবস্থার পরিবর্তন একটা ছিল, না? তারপরে কি ছিল? আমাদের আয় বিবরণী ছিল, সংরক্ষিত আয় বিবরণী ছিল, আমাদের নগদ প্রবাহ বিবরণী ছিল, আর কি আমাদের টিকাসমূহ, আয় বিবরণী যে টিকাগুলো আমরা ব্যবহার করি, এগুলোকে আমরা আমাদের মেজর যে প্রধান যে বিবরণী আমরা বলি, তার মধ্যে টিকাটাকেও আমরা অন্তর্ভুক্ত করি। তাহলে আমরা বিবরণীগুলো শিখেছি। এরপরে আমরা আমাদের যে আমাদের কৌশলগুলো, আমরা যে আর্থিক বিশ্লেষণ করব যে কৌশলগুলোর মাধ্যমে, সেগুলো আমরা দেখেছি। আমরা দেখেছিলাম তুলনামূলক আর্থিক বিবরণী আমরা দেখেছি। এরপরে আমরা দেখেছি সম আকার আর্থিক বিবরণী কীরকম দেখতে, সেটাও আমরা দেখেছি। এছাড়াও ছিল নগদ প্রবাহ বিশ্লেষণ, আমাদের আমাদের ব্রেক ইভেন বিশ্লেষণ, আরেকটা হলো অনুপাত বিশ্লেষণ। এগুলো আমাদের কৌশল। তাহলে গত ক্লাসে আমরা তুলনামূলক আর্থিক বিবরণী যেটা, এটা আমরা দেখেছি, আর আমরা দেখেছি সম আকার আর্থিক বিবরণীগুলো কিরকম হয়। তাহলে আজকে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের নগদ প্রবাহ বিশ্লেষণ। এটা আমরা আজকে এটা সম্পর্কে জানব, এবং এই নগদ প্রবাহ বিশ্লেষণ আমরা যখন নগদ বিবরণী করাটাও শিখব, এটা করতে গেলে আমাদের কিন্তু তুলনামূলক আর্থিক বিবরণী যেটা আছে সেটা আমরা আবার একটু দেখে নিতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের চ্যাপ্টারটার নাম হলো আর্থিক বিশ্লেষণ। চ্যাপ্টারের নামটা কিন্তু অবশ্যই মুখস্থ করে ফেলো। অনেক সময় আছে যে আমরা চ্যাপ্টার শেষ করে ফেলি, অথচ অধ্যায়ের নামটাই তোমরা জানো না, এটা যেন না হয়। তাহলে আমাদের অধ্যায়ের নামটা হলো, আমরা 4 নম্বর অধ্যায়ে আছি, আমাদের অধ্যায়ের নামটা হলো আর্থিক বিশ্লেষণ, ফিনান্সিয়াল অ্যানালিসিস। আচ্ছা, তাহলে আসো, আমাদের আজকের টপিক হলো নগদ প্রবাহ বিশ্লেষণ। আমরা খুব আস্তে আস্তে আজকের বিষয়গুলো আমি বলার চেষ্টা করব, তোমরা একদম মাথাটা ঠান্ডা করে শুনবে, কারণ আজকে ক্লাসটা না বুঝতে পারলে পরবর্তীতে কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ তোমরা অঙ্ক করতে গেলে অনেক প্রশ্ন করবে, অনেক কিছু বুঝি না মনে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমার কথাগুলো। ঠিক আছে, আচ্ছা আসো, আমাদের নগদ প্রবাহ বিশ্লেষণ। আমরা নগদ প্রবাহ বিশ্লেষণ জানতে হলে একদম প্রথমে আমরা যেটা জেনে নিচ্ছি সেটা হলো নগদ প্রবাহ কি, ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো, নগদের প্রবাহ। নগদের কিছু কি আছে? নগদের আন্তঃপ্রবাহ আছে, নগদের বহিঃপ্রবাহ আছে। নগদ আমাদের ইনফ্লো হচ্ছে, ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো, যে যে কারণে আমাদের নগদ প্রবাহ কোম্পানিতে আসছে, ব্যবসায় আসছে, সেটা আন্তঃপ্রবাহ। আর যে কারণে কোম্পানি থেকে নগদ প্রবাহ চলে যাচ্ছে সেটা বহিঃপ্রবাহ। খুব সিম্পল একটা কনসেপ্ট। তাহলে আসো আমরা একটু নগদের আন্তঃপ্রবাহ আর নগদের বহিঃপ্রবাহ এগুলো একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে এগুলো আসলে কি ব্যাপার, বিষয়টা কি। তাহলে প্রথমে আমাদের এখানে দেখো উদাহরণে আছে আমাদের কি, আন্তঃপ্রবাহ, নগদের আন্তঃপ্রবাহ, ক্যাশ ইনফ্লো। উদাহরণ আছে, দেখো এখানে অনেকগুলো উদাহরণ আমি একসাথে দিয়েছি, আমি একটা একটা করে একটু তোমাদেরকে ব্যাখ্যা করছি। প্রথমে আছে কি, নগদের পণ্য বিক্রয়। একদম প্রথম কথা, আমরা বিক্রয় করি কোম্পানিতে, আমরা পণ্য বিক্রয় করছি, কখনো ধারে করছি, কখনো নগদে করছি। তাহলে যখন আমি নগদে বিক্রয় করছি তখন নগদ টাকা, ক্যাশ টাকা কোম্পানিতে চলে আসছে, সুতরাং এটা আমাদের নগদের আন্তঃপ্রবাহ, ইনফ্লো হচ্ছে। ঠিক আছে, তাহলে নগদে পণ্য বিক্রয় করলে আমাদের এটা একটা উদাহরণ নগদের আন্তঃপ্রবাহের। এরপর আছে দেনাদারের নিকট থেকে প্রাপ্তি। এই যে বললাম যে আমি ধারেও বিক্রি করছি, নগদেও বিক্রি করছি। তাহলে ধারে যে পণ্যটা বিক্রয় করলাম, আমার দেনাদার হিসাব, অথবা আমরা এখন এটাকে প্রাপ্য হিসাবই বেশি বলি, অ্যাকাউন্টস রিসিভেবল।
তাহলে এই প্রাপ্য হিসাব তারা আমাদেরকে টাকা পরিশোধ করলো, ঠিক আছে, টাকা আমাদেরকে দিল। তাহলে এখান থেকে আমাদের নগদের প্রাপ্তি হলো। তাহলে দেনাদারের নিকট থেকে আমরা যে প্রাপ্তি হচ্ছে আমাদের, সেটা আমাদের নগদের আন্তঃপ্রবাহ। এরপর আছে লভ্যাংশ প্রাপ্তি। লভ্যাংশ প্রাপ্তিটা কি? আমার যে আইডল মানি, যে টাকাটা আমার রয়ে গেছে, যেটা আমার পরিচালন কাজে লাগছে না, যেটাকে আমি হয়তো রেখেছি, আমি ভবিষ্যতে কোনো এক্সপ্যানশন করতে চাই, অথবা যদি আমার কোনো ধরনের অপরচুনিটি তৈরি হয়, সেখানে আমি এটা ব্যবহার করব। অনেক সময় হয় না যে কোনো একটা সময় কোনো একটা কারণে আমার সেল বেড়ে গেল, আমার উৎপাদন বেশি করতে হচ্ছে, সেজন্য আমি কিছু টাকা সবসময় আমার হাতে রাখি। তাহলে এই টাকাটা হাতে রেখে তো লাভ নেই, এটাকে আমরা কি করি, আমরা কোথাও ইনভেস্ট করি, কোথাও বিনিয়োগ করি। তাহলে সেই বিনিয়োগ, তুমি যদি অন্য কোনো কোম্পানির শেয়ার বা ডিবেঞ্চার এগুলো যদি কেনো, শেয়ার কিনলা, স্টক যেটাকে আমরা বলছি, তাহলে সেটা যদি শেয়ার কেনো, সেখান থেকে লভ্যাংশ আসতে পারে। নগদে লভ্যাংশ হলে সেটাকে আমরা কি বলছি, আন্তঃপ্রবাহের উদাহরণে বলছি। এরপরে আছে কি দেখো, কমিশন প্রাপ্তি। কমিশন, আমরা তো কমিশন এগেনস্টে অনেক কাজ করে থাকি, তাহলে কমিশন বাবদ আমাদের যে আয়টা হচ্ছে, যে নগদ টাকা আমরা পাচ্ছি, সেটা আমাদের কি হতে পারে, সেটা আমাদের নগদের আন্তঃপ্রবাহ হতে পারে। এরপরে আছে কি দেখো, দালান কোঠা, ভূমি ও যন্ত্রপাতি বিক্রয়। তাহলে দালান কোঠা, ভূমি, যন্ত্রপাতি বিক্রয়, আমাদের যে স্থায়ী সম্পত্তিগুলো আছে, এই সম্পত্তিগুলোকে আমরা বিক্রয় করে টাকা যদি পাই, নগদ টাকা যদি পাই, তাহলে আমাদের আন্তঃপ্রবাহ হলো। তাহলে এই দালান কোঠা, ভূমি, যন্ত্রপাতি এগুলো ইত্যাদি এগুলো বিক্রয় করে আমাদের নগদে আন্তঃপ্রবাহ হতে পারে। আমি নিচেরগুলোতে একটু পরে যাই, আমি উপরে আবার ওখানে এদিকে যাই, আমাদের কি আছে, বিনিয়োগ। ঠিক আছে, বিনিয়োগ বিক্রয়। বিনিয়োগ মানে যে কিছুক্ষণ আগে বললাম যে আমি আমার আইডল মানিকে আমি বিনিয়োগ করে রাখছি, তাহলে এই বিনিয়োগটাকে আমি যদি বিক্রি করি, যে আমার এখন টাকা লাগবে, আমি বিক্রয় করব, তাহলে আমি সেল করে দিলাম, আমার নগদে আন্তঃপ্রবাহ। ঋণ গ্রহণ, আমি ঋণের মাধ্যমে টাকা গ্রহণ করলাম, তাহলে সেটা আমার নগদে আন্তঃপ্রবাহ হলো, আমার কোম্পানিতে টাকা আসলো, সুতরাং ঋণ গ্রহণ আমার নগদের আন্তঃপ্রবাহ হতে পারে। এরপরে আছে কি, শেয়ার বন্ড ইস্যু। ঠিক আছে, শেয়ার বন্ড ইস্যু, আমি মূলধন সংগ্রহ করতে চাই, আমি শেয়ার ইস্যু করলাম, আমি বন্ড ইস্যু করলাম, তাহলে শেয়ার বন্ড ইস্যুর মাধ্যমে আমার টাকা আসলো। গত ক্লাসে আমাকে বোধহয় কেউ প্রশ্ন করেছিল যে বন্ড পেয়েবল মানে কি, প্রদেয় বন্ডটা কি? বন্ড মানে তো আসলে যে বন্ডের মাধ্যমে আমাদের এটা একটা ইনস্ট্রুমেন্ট, আমরা বলতে পারবো যে মূলধন সংগ্রহের একটা ইনস্ট্রুমেন্ট বা ঋণের একটা ইনস্ট্রুমেন্ট। তাহলে বন্ডটা আমি যখন ইস্যু করছি, ইস্যুর মাধ্যমে আমি মূলধন সংগ্রহ করছি, এটাই বন্ড পেয়েবল। আবার তুমি অন্য কোম্পানির বন্ড তো কিনতেও পারো, ঠিক আছে, সেটাকে আমি বন্ড পেয়েবল বা প্রদেয় বন্ড বলবো না। ঠিক আছে, বন্ড হলো যখন আমি বন্ড ইস্যু করে মূলধন সংগ্রহ করেছি, এই বন্ডটাকে আমাকে তো আবার ফেরত দিতে হবে, তাহলে পেয়েবল আমার কাছে সে পাবে, প্রদেয়, সেই জন্য আমরা এটাকে বন্ড পেয়েবল বলছি। তাহলে বন্ড যখন আমাদের লায়াবিলিটি সাইডে থাকে, তখনই আসলে এটাকে আমরা বন্ড পেয়েবল বা প্রদেয় বন্ড বলতে পারি। আচ্ছা, তাহলে চলো আবার আমরা আন্তঃপ্রবাহে আসি। আমাদের শেয়ার ইস্যু করলাম, বন্ড ইস্যু করলাম, এগুলোর মাধ্যমে মূলধন সংগ্রহ করলাম, তাহলে কি হলো, নগদের আন্তঃপ্রবাহ হলো। এরপর আছে সুদ প্রাপ্তি। আমি এই যে বিনিয়োগ করেছি, মনে করো আমি কিছু গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনেছি, সেই গভর্নমেন্ট সিকিউরিটিজ থেকে কি দেয়, ইন্টারেস্ট দেয়, সুদ দেয়, তাহলে সুদের প্রাপ্তি হলো আমার। তাহলে এটার কারণে আমাদের নগদের আন্তঃপ্রবাহ, নগদে যদি আমি সুদটা পেয়ে যাই, ঠিক আছে, তাহলে আমার নগদের আন্তঃপ্রবাহ হলো সুদ প্রাপ্তি। আচ্ছা, নিচে দেখো তিনটা আইটেম আছে, তিনটা যে আমি আলাদা করে আমাদের যে হলুদ রঙের যেগুলো আছে সেগুলো সম্পর্কে তো আমরা জেনে ফেললাম, হ্যাঁ, আমাদের অলরেডি কালারিং, ঠিক আছে, কিন্তু আমাদের নিচে যে তিনটা আছে, তিনটা আইটেম আমি লিখেছি, দেখো সাদা রং দেওয়া আছে, এগুলো সম্পর্কে একটু খুব ভালো মতো বুঝতে হবে। হ্যাঁ, আমরা এই যে নগদ টাকা বলছি, যে নগদ টাকা আসলেই আমার নগদে আন্তঃপ্রবাহ, অনেক সময় আমার যে নগদ টাকাটা চলে যাওয়ার কথা ছিল, সেটা যদি না যায়, সেটাকেও আমরা আন্তঃপ্রবাহ বলি। ঠিক আছে, দুটো কথা বললাম, একটা হলো যে নগদ প্রবাহ এসেছে, নগদ প্রবাহ হয়েছে, নগদ টাকা আমার কোম্পানিতে এসেছে, সুতরাং এটা আন্তঃপ্রবাহ, এটা তো খুব সিম্পল। কিন্তু অনেক সময় আমরা কি করব, যে নগদ টাকা আমার চলে যাওয়ার কথা ছিল, বহিঃপ্রবাহ হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই, তখনও সেটাকে আমরা আন্তঃপ্রবাহ হিসেবে বিবেচনা করব। কখন করব তা আমরা অবশ্যই আজকে ক্লাসে শিখে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি কি আছে। প্রথমে আছে প্রাপ্য হিসাব হ্রাস বা প্রাপ্তি। প্রাপ্য হিসাব কখন তৈরি হচ্ছে, এই যে উপরে আমরা বলেছি কি, যে আমাদের যখন ধারে পণ্য বিক্রয় হচ্ছে, তখন দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব তৈরি হচ্ছে। তাহলে প্রাপ্য হিসাব হ্রাস মানে কি, আমরা যে আর্থিক বিবরণী, আর্থিক অবস্থা বিবরণ বা ব্যালেন্স শিট যেটা আমরা তৈরি করছি, ব্যালেন্স শিটের 31শে ডিসেম্বর আমরা কি লিখেছি, 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, তাই না, গত ক্লাসে আমরা দেখেছি।
আমরা উপরে কি লিখেছি যে কোন একটা বছরের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, তাহলে ওই বছরের যেই প্রাপ্য হিসাবগুলো ঘটনা ঘটেছে তার শেষের যে ব্যালেন্সটা জেডটা সেটাকে আমরা আমাদের ব্যালেন্স শিটে এনে ফেলি। তোমরা গত ক্লাসে কেউ একজন প্রশ্ন করেছিলে যে আমরা কোন জেডটাকে নিই। আমরা ব্যালেন্স শিটে অবশ্যই সমাপনী জেডটাকে নিই, ঠিক আছে। ব্যালেন্স শিটে আমরা সমাপনী জেডটাকে নেই। আর আয় ব্যয় হিসাবে তো আমাদের প্রাপ্য হিসাবে কোনো ব্যালেন্স আমরা আনছি না, কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে আমরা নিয়ে আসবো। কোন হিসাবটা নিয়ে আসবো সেটা আমরা দেখব। তাহলে এখানে আমাদের প্রাপ্য হিসাব হ্রাস মানে আমার গত বছরে প্রাপ্য হিসাবে যে ব্যালেন্সটা ছিল, যে জেডটা ছিল, এটা কমে গেছে। মনে করো গত বছরের প্রাপ্য হিসাব যখন আমি বছর শেষ করেছি, আমি দেখেছি যে প্রাপ্য হিসাব থেকে আমি 1200 টাকা পাবো, আমি দেনাদার আমাকে 1200 টাকা দিবে। এ বছরের শেষে এসে দেখলাম আমি 1000 টাকা পেয়েছি, তাহলে 200 টাকা কি হয়েছে, আমাকে প্রাপ্য হিসাব যাদের কাছে আমি টাকা পেতাম, যাদেরকে আমি ধারে বিক্রয় করেছিলাম, তারা আমাকে টাকা দিয়েছে 200 টাকা। তাহলে এই যে আমার প্রাপ্য হিসাবটা হ্রাস মানে আমি বুঝে নিব যে আমার নগদের আন্তঃপ্রবাহ হয়েছে, ঠিক আছে, নগদের আন্তঃপ্রবাহ হয়েছে, একদম প্রাপ্তি হয়েছে। আচ্ছা, এরপরে দেখো বলেছে প্রদেয় হিসাব বৃদ্ধি। তাহলে ধারে ক্রয়, পাশে লেখা আছে কি ধারে ক্রয়। তাহলে আমাদের এখানে এই যে প্রদেয় হিসাব আমরা বৃদ্ধি বলছি, কেন বৃদ্ধি হলো? কারণ হলো যে আমার প্রদেয় হিসাব কখন তৈরি হয়? আমি যখন ধারে ক্রয় করি, ঠিক আছে, তখন আমার প্রদেয় হিসাব তৈরি হয়, পাওনাদার তৈরি হয়। যারা পাওনাদার, যারা আমার কাছ থেকে টাকা পাবে, কোম্পানির কাছ থেকে টাকা পাবে, তাদেরকে আমি বলছি তারা আমার পাওনাদার। প্রদেয় হিসাব বৃদ্ধি হয়ে গেল। কেন বৃদ্ধি হলো? কারণ হলো গত বছরে যারা আমার কাছে পেত তাদেরকে তো দেই নাই, বরঞ্চ এ বছরে আমি যে ধারে ক্রয় করেছি সেখান থেকেও কিছু টাকা দিইনি, ঠিক আছে। তাহলে এই যে ধারে ক্রয় আমি দেখিয়েছি, আমার আয় বিবরণীতে আমি যে ক্রয়টা দেখিয়েছি, আমি ক্রয় করেছি, কিন্তু সেখান থেকে কিন্তু কিছু টাকা আমি প্রদানই করি নাই। তাহলে যেহেতু ওই যে বলেছিলাম যে বহিঃপ্রবাহ হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, তাহলে এটা আন্তঃপ্রবাহ। নগদের বহিঃপ্রবাহ হওয়ার কথা ছিল, তুমি ক্রয় করেছো, তোমার টাকা বহিঃপ্রবাহ হবে, খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু তুমি যেহেতু ধারে ক্রয় করেছো সেই জন্য তোমার টাকাটা তোমার কোম্পানি থেকে যায়নি, বহিঃপ্রবাহ হয়নি। তাহলে যেহেতু বহিঃপ্রবাহ হয়নি সেজন্য এটাকে আমরা আন্তঃপ্রবাহ বিবেচনা করছি। কেন করছি? প্রশ্ন উত্তরগুলো আজকের ক্লাসে ইনশাল্লাহ পাওয়া যাবে। আচ্ছা, এরপর আছে মজুদ পণ্য হ্রাস। মজুদ পণ্য, আমি যে মজুদটা ব্যবহার করছি, আমি দেখলাম যে আমার গত বছরের শেষে জের বা ব্যালেন্স ছিল 1000 টাকা, ঠিক আছে। এই বছরে শেষে এসে আমি দেখছি যে আমার ব্যালেন্স আছে 800 টাকা। তাহলে 200 টাকা কোথায় গেল? 200 টাকার মজুদ পণ্য কি করলাম? 200 টাকার মজুদ পণ্য আমি আমার উৎপাদনে ব্যবহার করেছি। আমি যে বিক্রয় করেছি, বিক্রয়ের জন্য যে উৎপাদন হয়েছে, তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমার এই মজুদ পণ্যটা আমি ব্যবহার করেছি 200 টাকা। তাহলে এই যে মজুদ পণ্য আমি ব্যবহার করলাম, এটার জন্য তো আমাকে আর কোনো টাকা প্রদান করতে হয়নি। তাহলে কি হলো? যে বহিঃপ্রবাহটা হওয়ার কথা ছিল সেটা হয়নি, তাহলে এটা আন্তঃপ্রবাহ। তাহলে সে যে বললাম যে আমার যদি বহিঃপ্রবাহ হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, তাহলে সেটা আন্তঃপ্রবাহ। তাহলে এভাবে আমরা তাহলে আন্তঃপ্রবাহের ক্ষেত্রে দুভাবে চিন্তা করছি। একটা আমরা বলছি যে নগদের যেটা সরাসরি আন্তঃপ্রবাহ হয়েছে, নগদ টাকা এসেছে, সেটা আমার নগদে আন্তঃপ্রবাহ। আর যে টাকাটা বহিঃপ্রবাহ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, তাহলে সেটা আমার আন্তঃপ্রবাহ। আচ্ছা, তাহলে আমি নিচের যে 3টা আইটেমের কথা বললাম যে এটা আমাকে ভালো করে বুঝতে হবে, আসলে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, কারণ এটা আমাকে বুঝতেই হবে। এটা না বুঝলে কিন্তু আমাদের নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে যে এই যে একটা সমস্যা তৈরি হয়ে যাবে, সারাক্ষণ মনে হবে যে পাচ্ছি না বোধহয়, ঠিক আছে। তাহলে আজকে আমরা প্রথমে এটা শিখে ফেলবো যে আমরা আসলে প্রাপ্য হিসাব হ্রাস, প্রদেয় হিসাব বৃদ্ধি বা মজুদ পণ্য হ্রাস বলতে আমরা কি বোঝাচ্ছি। আচ্ছা, একটা উদাহরণ আমি দেই। ধরো মনে করো যে তোমার মায়ের পারিবারিক আয় যেটা, সেটা 25,000 টাকা, মানে পরিবারের জন্য তিনি যে খরচগুলো করেন মায়ের আয় হলো 25,000 টাকা। এখন তিনি তাহলে ব্যয়গুলো করছেন, তাহলে আমরা ব্যয়টা বাদ দিলেই তো আমার উদ্বৃত্ত আসবে, আয় থেকে ব্যয়টা বাদ দিব, তাহলে তো উদ্বৃত্ত আসবে। তাই তিনি ব্যয়গুলো বাদ দেওয়া শুরু করেছেন। তোমাকে হয়তো তুমি এই যে অনলাইনে ক্লাস করছো, তুমি হয়তো মাসে 4টি খাতা কেনো, ঠিক আছে। তাহলে মা দেখলেন যে খাতা বাবদ তার ব্যয় হলো 100 টাকা করে খাতার দাম, 4টা খাতা 400 টাকা দাম, ঠিক আছে। আমার 400 টাকা মায়ের খরচ হলো। এছাড়া পারিবারিক যে অন্যান্য ব্যয়গুলো আছে সেগুলো আমরা ধরে নিলাম 22,300 টাকার ওনার ব্যয়। তাহলে মায়ের ব্যয় কত হলো? 22,700 টাকা। টোটাল ব্যয় হলো 22,700 টাকা। তাহলে তার উদ্বৃত্ত কত হলো? 2300 টাকা, ঠিক আছে। তার উদ্বৃত্ত হয়েছে 2300 টাকা।
এখন মা মনে করলেন যে যেহেতু একটু উদ্বৃত্ত হয়েছে, তাহলে আমরা আমরা কেননা আজকে একটু রেস্টুরেন্টে খাবার খেয়ে, বাইরে তো যাওয়া যাবে না, আমরা বাসায় বসেই রেস্টুরেন্টে খাবার খেতে পারি না, তাই তুই উনি সবাই মিলে আজনে বসে যে কী খাওয়া যায়, তাহলে 2300 টাকা আছে, এখন কী কোথায় অর্ডার দেওয়া যায়। তুমি বললে, তুমি হঠাৎ করে বললে মা তোমার কাছে তো 2300 টাকা নাই, তোমার কাছে তো আসলে 2400 টাকা আছে। মা তো অবাক, কী ব্যাপার, আমার ছেলে কীভাবে বুঝতে পারলো আমার কাছে 2400 টাকা কোথা থেকে আসলো, 100 টাকা কীভাবে আসলো। তুমি তখন বলছো যে মা, এই যে তুমি বলেছো যে খাতা বাবদ ব্যয় তোমার 4টা খাতা কেনা হয়েছে, 4টা খাতা ব্যয় হয়েছে, হ্যাঁ 4টা খাতা আমি ঠিকই আমি এই মাসে লিখেছি, কিন্তু একটা খাতা কিন্তু আমার তোমাকে এই মাসে কিনতে হয়নি। এই একটা খাতা আমার গত মাসে সেপ্টেম্বর মাসে যেটা কিনেছিলাম, একটা খাতা রয়ে গেছিলো, সেই খাতাটা আমি এই মাসে ব্যবহার করেছি। আমি 4টা খাতা ব্যবহার করেছি ঠিকই, কিন্তু একটা খাতা কিন্তু আমার গত মাসের, এটা কিন্তু তোমার এই মাসে ব্যয় হয়নি, তাহলে তোমার হাতে 100 টাকা আছে। তাহলে মা বললেন যে একটি খাতা কেনা হয়নি, তাহলে 100 টাকা আছে, তাহলে তোমার কত হলো, 2400 টাকা আছে। মা তখন বললেন যে ও, তাহলে তো আমার 2400 টাকা না, আমার হাতে আসলে 3400 টাকা আছে। ঠিক আছে, আমার কেন কেন 34 টাকা, 1000 টাকা কোথা থেকে আসলো। মা বলছেন যে গত মাসে আমি একজনকে ধার দিয়েছিলাম, সে তো আমাকে ধার ফেরত দিয়েছে, তাহলে ওই 1000 টাকা তো আমার হাতে আছে। তাহলে দেখো যে এখানে আমার এটা হলো পূর্বের মজুদ ব্যবহৃত হয়েছে, আমার যে খাতার ক্ষেত্রে এখানে লেখা আছে, দেখো পূর্বের মজুদ ব্যবহৃত হয়েছে, এটা আমরা আবার পরে দেখবো। আচ্ছা, তাহলে দেখো নগদ প্রাপ্তি, গত মাসে ধার দেওয়া হয়েছে, ধার প্রদান করা হয়েছে, সেটা পাওয়া গেছে 1000 টাকা, তাহলে তার কাছে আরও 1000 টাকা আছে। ঠিক আছে, এখন তুমিও তো টাকা হিসাব দিতে পারলে, মাও দিতে পারে, বাবা তো এখন একটু কি, যে বাবাকেও তো একটু বাড়াতে হবে। বাবা বলছে যে না, তোমার কাছে তো, মাকে বলছে তোমার কাছে তো আরও 500 টাকা আছে, আমি জানি। মা বললেন কিভাবে আরও 500 টাকা কীভাবে থাকলো। বাবা বললেন যে আমি যে কিনেছি, আমি যে সংসারের জন্য জিনিসপত্র কিনেছি, যে কাঁচামাল যেগুলো আমাকে কিনতে হয় আর কি, সংসারের যে চাল ডাল, সেখানে আমি তো 500 টাকা দিইনি, 500 টাকা কম দিয়েছিলাম, তো বাকি আছে ধারে 500 টাকা, এটা আগামী মাসে দিলেও হবে। ঠিক আছে, তাহলে তোমার কাছে আরও 500 টাকা আছে। তাহলে বাবা বলেছেন যে ধারে ক্রয় ছিল 500 টাকা আরও আছে, তাহলে কত হলো দেখো, 3900 টাকা। তাহলে এই যে উদ্বৃত্ত ছিল কত, 2300 টাকা মাত্র, সেখান থেকে নগদের আন্তঃপ্রবাহ, ঠিক আছে তাই না, এগুলো আমরা চিন্তা করে, আমরা যদি উদ্বৃত্তটাকে ধরে নিই আমার টাকা কত হাতে আছে, তাহলে এগুলোকেও আমার বিবেচনা হচ্ছে। একইভাবে আমরা যখন কোম্পানি আয় থেকে নগদ প্রবাহে আসি, আমরা ঠিক এভাবেই চিন্তা করি। ঠিক আছে, আসো আমরা ঠিক এই উদাহরণটাকে আমরা কোম্পানির ক্ষেত্রে একটু দেখে নিই। আমার কত ছিল এখানে, আমার 22,700 টাকা ছিল আমার পারিবারিক ব্যয়। ঠিক আছে, আমার 22,700 ছিল আমার পারিবারিক ব্যয়। তাহলে আমি দেখো, আমাদের এখানে আমি লিখেছি আমার বিক্রয় হলো, আয় মানে বিক্রয়, বিক্রয় থেকে 25,000 টাকা আন্তঃপ্রবাহ হয়েছে, সেখান থেকে তো আমি বাদ দিব, বাদ দিলাম কত, বিক্রিত পণ্যের ব্যয় ও পরিচালন ব্যয় বাবদ 22,700 টাকা। এই যে বিক্রিত পণ্যের ব্যয়, এটার মধ্যেই তো আমার আসলে কাঁচামাল বাবদ কত, আমরা গত ক্লাসে দেখেছি না, আয় বিবরণীর মধ্যে কি ছিল, বিক্রিত পণ্যের ব্যয় মানে কাঁচামাল বাবদ আয়, তার মজুরি, প্রত্যক্ষ ব্যয়, কারখানা ব্যয়, এগুলো সহ হলো আমার বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখানে আমি মনে করো যে পূর্বের মজুদ ব্যবহার করেছি, কাঁচামালের মজুদ মানে যে তুমি খাতা আগেরটা ব্যবহার করেছো, আমি এখানে বলছি যে আমার পূর্বের মজুদ ব্যবহার করেছি। এখানে দেখো একটা তুলনামূলক আর্থিক বিবরণী এখানে দেওয়া আছে, হ্যাঁ তুলনামূলক আর্থিক বিবরণী দেওয়া আছে। এই তুলনামূলক আর্থিক বিবরণী নিচেরটা একটু দেখা যাচ্ছে না, এখানে দেখো মজুদ পণ্য আমার সেপ্টেম্বর মাসে আর অক্টোবর মাস পাশাপাশি দেওয়া আছে। সেপ্টেম্বর মাসে আমার হলো 4,500 টাকা, আর অক্টোবর মাসে আমি দেখছি যে মজুদ পণ্য হলো 4,400 টাকা, তাহলে 100 টাকা কমে গেল। কোথায় গেল 100 টাকা, 100 টাকা এবার আমার এই যে বিক্রিত পণ্যের ব্যয়, এটার মধ্যে ধরা হয়েছে 100 টাকা, এখানে আছে। ঠিক আছে, তাহলে এই 100 টাকা আমি মজুদ পণ্য আমার হ্রাস হয়েছে, মজুদ পণ্য হ্রাস হয়েছে না, 4,500 টাকা থেকে 4,400 টাকা হলো, তাহলে মজুদ পণ্য হ্রাস হয়েছে। তাহলে মজুদ পণ্য যেহেতু হ্রাস হয়েছে, তার মানে এই টাকাটা তুমি যেরকম খাতা ব্যবহার করেছো, সেরকমভাবে কোম্পানিতে মজুদ পণ্য ব্যবহার করা হয়েছে। তাহলে এই টাকাটা তো গত মাসে ব্যবহার হয়েছে, এই মাসে তো এই টাকাটা বহিঃপ্রবাহ হয়নি, তাহলে এই যে তুমি অ্যাড করে দিচ্ছ যে 100 টাকা এটা আছে আমার হাতে, এটা খরচ হয়নি। আবার এখানে নিচে প্রাপ্য হিসাবটা দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে না, প্রাপ্য হিসাবটা আমাদের এখানে 1,000 টাকাটা নিচে চলে আসছে। আমাদের এই প্রাপ্য হিসাবে মনে করো যে তার 4,000 টাকা আগে ছিল, সেপ্টেম্বর মাসে 4,000 টাকা ছিল, এখন দেখা যাচ্ছে যে সেটা 3,000 টাকা আছে।
ঠিক আছে, সেপ্টেম্বর মাসে 4,000 টাকা ছিল, এখন সেটা 3,000 টাকা আছে। তাহলে কি হলো, কি ব্যাপার হলো, যে ধারে যারা বিক্রয় তাদের কাছে করেছিলাম তারা আমাকে 1,000 টাকা দিয়েছে। তাহলে এই যে 1,000 টাকা যোগ হবে, দেখো 1,000 টাকাটা একটু নিচে চলে গেছে, এটা আমরা 100-র সাথে 1,000 টাকাটা যোগ করব, প্রাপ্য হিসাব হ্রাস যোগ হয়ে গেল। একদম সেম, যেভাবে তোমার মা ধারে ধারে টাকা দিয়েছেন, টাকা পেলেন, আমরাও ধারে বিক্রয় করেছিলাম, টাকা পেয়েছি। কিন্তু এই বিক্রয়টা আমাদের এই বছরের বিক্রয় নয়, সে কারণে উপরে যে বিক্রয়টা এটা আছে, এই বিক্রয়ের মধ্যে কিন্তু আমার এই 1,000 টাকা ছিল না, এটা আমি আলাদা পেয়েছি, অগ্রিম মানে অতিরিক্ত পেয়েছি। তাহলে এই 1,000 টাকা আমার যোগ হয়ে গেল। আর প্রদেয় হিসাব বৃদ্ধি, এটা দেখো 500 টাকা। এই যে এই পাশে আমার লাইবিলিটি সাইডে আমরা দেখছি যে সেপ্টেম্বর মাসে আমার 3500 টাকা ছিল, অক্টোবর মাসে আমরা দেখছি যে 4,000 টাকা হয়েছে, কি 500 টাকা বেড়েছে। তাহলে আমার কি হলো, আমি যে সেপ্টেম্বর মাসে আমার যে 3,500 টাকা ছিল, সেখানে প্রদেয় হিসাবকে তো পরিশোধ করিনি, এখন আমার 4,000 টাকা হয়েছে, 500 টাকা অতিরিক্ত হয়েছে। তার মানে কি হলো, যে আমার এই 500 টাকাও আমার প্রদেয় হিসাবটা বৃদ্ধি হয়ে গেল। তাহলে এটাকেও আমরা যোগ করলাম এবং এটা দেখো 3,900 টাকা। একটু একটু এলোমেলো হয়ে গেছে আমাদের এই মানে কি বলবো, এটা আমাদের টেকনোলজিক্যাল একটু সমস্যার জন্য এটা নিচে চলে গেছে। কিন্তু আমি আশা করছি বুঝতে পারছো, 100-র সাথে 1,000 যোগ হবে, তার সাথে 500 যোগ হবে, একদম সেম যেভাবে আমরা আমাদের পারিবারিক আয় ব্যয় দেখলাম সেরকম ভাবে। ঠিক আছে, আচ্ছা আসো আমরা আরও একটা উদাহরণ দেখি। এই প্রত্যেকটা যে মজুদ পণ্য হ্রাস, প্রাপ্য হিসাব হ্রাস এবং প্রদেয় হিসাব বৃদ্ধি, এটাকে একটু আলাদা আলাদা করে আমি একটু দেখি। হ্যাঁ, প্রত্যেকটা একদম প্রথমেই দেখো মজুদ পণ্য হ্রাস। মজুদ পণ্য হ্রাসে কি হয়েছে দেখো, একটা কি গুদাম ঘরের ছবি এখানে আমি দিয়েছি, গুদাম ঘর। এখানে কি এটা হলো প্রারম্ভিক মজুদ পণ্য দেখাচ্ছে হলো 5,000 টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য 5,000 টাকা। আচ্ছা, এখন সে যে উৎপাদন করেছে তার কাঁচামাল বাবদ ব্যয় হয়েছে 10,000 টাকা এ মাসে, যে বছর বা যে মাসের কথা আমরা বলছি, আমি মাস বা বছর বলছি, মোট কথা হলো পিরিয়ড, যে পিরিয়ডের জন্য আমি কাজটা করছি। তাহলে আমার কাঁচামাল বাবদ ব্যয় হলো 10,000 টাকা। কি করেছি দেখো, আমি যে ক্রয় করেছি কাঁচামাল বাবদ ব্যয় মানে কি, আমার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কাঁচামাল বাবদ ব্যয় আছে। তাহলে এখানে আমি 8,000 টাকার মাল ক্রয় করেছি, আর 8,000 টাকার কাঁচামাল আমি ক্রয় করলাম। তাহলে বাকি 2,000 টাকা কোথা থেকে, 10,000 টাকার কাঁচামাল বাবদ ব্যয় হয়েছে, বলছি তো আমরা 10,000 টাকা ব্যয় হয়েছে কাঁচামাল বাবদ। তাহলে কিনেছি তো 8,000 টাকার পণ্য, তাহলে আমার বাকি 2,000 টাকার পণ্য কোথা থেকে আসলো, এই যে আমার প্রারম্ভিক মজুদ পণ্য ছিল 5,000 টাকা, সেখান থেকে আমি 2,000 টাকার পণ্য আমি ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে 2,000 টাকার পণ্য আমি ব্যবহার করলাম। তাহলে এই যে 8 আর 2,000 টাকা মিলে হলো আমার 10,000 টাকা। এখন দেখো এই যে 8,000 টাকা, তাহলে আমার দেখো সমাপনী মজুদ কত রইলো, 5,000 টাকার সমাপনী মজুদ ছিল, আর এখন হয়েছে আমার কত, 3,000 টাকা, মানে 2,000 টাকা আমি ব্যবহার করি। তাহলে কি মজুদ পণ্য হ্রাস হয়েছে না? আমার মজুদ পণ্যের যে ব্যালেন্সের যে তুলনামূলক আর্থিক বিবরণী আমরা দেখলাম, সেখানে আমার দুটো সময় যে পার্থক্যটা সেটা আমি দেখেছি যে হ্রাস হয়েছে, মজুদ পণ্য হ্রাস হয়েছে। এখন এই যে কাঁচামাল বাবদ যে ক্রয় আর আমার যে প্রারম্ভিক মজুদ, এখানে দেখো প্রারম্ভিক মজুদের যে 5,000 টাকা এখানে আছে, এটা তো নগদ বহিঃপ্রবাহ হয়েছে পূর্বের মাসে, গত মাসে। ঠিক আছে, গত মাসে আমি এই যে ব্যয়টা হয়েছে প্রারম্ভিক মজুদে, এটা আমি গত মাসে আমি কিনেছি, এ মাসে তো আমি কিনি নাই। ঠিক আছে, আর এই যে কাঁচামাল বাবদ যে ক্রয়টা হয়েছে, এই ক্রয়টা দেখো আমার চলতি মাসে। ঠিক আছে, নগদের বহিঃপ্রবাহ হয়েছে চলতি মাসে। তাহলে আমি খরচ করেছি এবং এ মাসে আমার নগদের বহিঃপ্রবাহ হয়েছে কিন্তু শুধুমাত্র 8,000 টাকার জন্য। আমি 2,000 টাকা যে আরও বলছি যে আমার 2,000 টাকা ব্যয় হয়েছে, এই 2,000 টাকা ব্যয় কিন্তু আমার এ মাসে হয়নি। ঠিক আছে, এটা আমার হয়েছে পূর্বের মাসে। তাহলে দেখো এখানে একটা কথা আছে যে আয় বিবরণীতে আমরা যে ওই যে বিক্রিত পণ্যের ব্যয় যেটা দেখিয়েছিলাম, সেখানে কিন্তু 10,000 টাকা দেখিয়েছি কাঁচামাল বাবদ ব্যয়। তাহলে এখানে লেখা আছে যে আয় বিবরণীতে 10,000 টাকা মালের ব্যয় লিপিবদ্ধ হয়েছে এবং নিট মুনাফা নির্ণীত হয়েছে। তাই নিট মুনাফাও যে আমাদের উদ্বৃত্ত, আমরা দেখেছি না আমাদের পারিবারিক আয় ব্যয় বাদ দিয়ে উদ্বৃত্ত, তাহলে এই যে মুনাফাটা তো তাই, আমরা আয় থেকে ব্যয় বাদ দিলে আমাদের মুনাফা। তাহলে এই মুনাফাটা বের হয়েছে কোথা থেকে, এই মুনাফাটা বের হয়েছে এই যে আমাদের এই কাঁচামাল বাবদ মানে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কাঁচামাল বাবদ ব্যয়, এটাকে আমি 10,000 টাকা ধরেছি। কিন্তু তাহলে কি নগদ প্রবাহ কি আমার 2,000 টাকা বেশি আছে, নগদ আমার 2,000 টাকা বেশি আছে। কেন? কারণ হলো এই 2,000 টাকা এখানে যে আমি 10,000 টাকা ব্যয়টা দেখিয়েছি, সেই ব্যয়টা তো আসলে হয়নি। তাহলে যেহেতু বহিঃপ্রবাহ হয়নি, সেহেতু এটা আন্তঃপ্রবাহ। দেখো এখানে কি লেখা আছে, প্রকৃত অর্থে 2,000 টাকা নগদ বহিঃপ্রবাহটি এ মাসের নয়, সেজন্য নিট লাভ হতে নিট নগদ বের করার সময় নগদ আন্তঃপ্রবাহ বিবেচনায় নিট লাভের সাথে যোগ করতে হবে।
ঠিক আছে, আমি নিট লাভের সাথে এটাকে যোগ করে দেব। নিট আমার যে আমি যখন যে মুনাফাটা আমার নিট মুনাফাটাকে আমি যখন নগদে আসতে যাব তখন আমি এভাবে আমার 2000 টাকাকে আন্তঃপ্রবাহ ধরবো, যেহেতু আমার বহিঃপ্রবাহ হয়নি। এটা গেল আমাদের মজুদ পণ্য হ্রাস। আর আমার আসো প্রদেয় হিসাব বৃদ্ধি। এটা আমার কি ধারে ক্রয় থেকে তো প্রদেয় হিসাব বৃদ্ধি। এখানে দেখো প্রদেয় হিসাবের বৃদ্ধি, দেখো প্রারম্ভিক জের আছে 10,000 টাকা। ধরে নিচ্ছি যে প্রারম্ভিক জের মানে কি, মানে তোমার গত বছরে যেটা সমাপনী জের এ বছরে সেটা প্রারম্ভিক। ঠিক আছে, গত বছর 2019 সালে যেটা 31শে ডিসেম্বর তারিখে যেটা সমাপনী ছিল, এটা 2020 সালের 1 জানুয়ারি তারিখে 1 জানুয়ারিতে এটা হলো আমার প্রারম্ভিক জের। তাহলে এই যে প্রারম্ভিক জের বলছে যে 10,000 টাকা। এই যে দেখো একজন অ্যাকাউন্টস পেবল, ওখানে কিন্তু কি আছে, ওখানে অ্যাকাউন্টস পেবল লেখা আছে, মানে সেসব ফাইলগুলো খুব সযত্নে রাখছে। পরিশোধ তো করতে হবে, পরিশোধ না করলে তো খবর হয়ে যাবে, মানে সব দেউলিয়া হয়ে যাবে কোম্পানি। আচ্ছা, তাহলে আমার দেখো এবারের যে ক্রয় বলা হচ্ছে যে ক্রয় করা হয়েছে 20,000 টাকা। কিভাবে? 5,000 টাকা ধারে আর 5,000 টাকা 15,000 টাকা নগদে। হ্যাঁ, শূন্যটা একটু নিচে চলে গেছে, তাহলে 15,000 টাকা নগদে। তাহলে আমার কি হচ্ছে, ধারে আমি ক্রয়ে যে 20,000 টাকা করলাম সেখান থেকে ধারে আমি ক্রয় করেছি কত? 5,000 টাকা। আর আমি নগদে ক্রয় করেছি কত? 15,000 টাকা। তাহলে আমার দেখো আমার সমাপনী যে জেরটা প্রদেয় হিসাবে যে সমাপনী জের, এই যে 10,000 ছিল তার সাথে আমি 5,000 টাকা অ্যাড করে আমার কত হয়ে যাচ্ছে? 15,000 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5,000 টাকা অ্যাড করে আমার 15,000 টাকা হয়ে গেছে। তাহলে কি প্রদেয় হিসাব বৃদ্ধি হলো না? তাহলে বৃদ্ধি কেন হলো? কারণ হলো আমার এই 5,000 টাকা ধারে আমি ক্রয় করেছিলাম, নগদের বহিঃপ্রবাহ হওয়ার কথা ছিল, এটা হয়নি। তাহলে দেখো কি কথা বলা আছে, সে একইভাবে বলা আছে 20,000 টাকা ক্রয় করে নিট লাভ নির্ণীত হয়েছে। আমি যখন নিট লাভ বের করেছি তখন এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমার প্রদেয় হিসাবে থেকে যে যেই ধারে যে ক্রয়টা আমি করলাম, কাঁচামাল বাবদ যে ধারে ক্রয়টা করেছিলাম সেই ধারে ক্রয়টা ওখানে ছিল, তার কারণে তো প্রদেয় হিসাব তৈরি হয়েছে। তাহলে আমার 20,000 টাকা ধরে আমি কি করেছি? নিট লাভ নির্ণয় করেছি, কিন্তু বহিঃপ্রবাহ হয়েছে শুধু 15,000 টাকা। ঠিক আছে, 5,000 টাকার বহিঃপ্রবাহ হয়নি। তাহলে যেহেতু বহিঃপ্রবাহ হয়নি সেজন্য আন্তঃপ্রবাহ কি বলেছে, সেজন্য নিট লাভ হতে নিট নগদ প্রবাহ বের করার সময় 5,000 টাকা নগদ আন্তঃপ্রবাহ বিবেচনায় নিট লাভের সাথে যোগ করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আবার আমরা দেখো আমরা প্রাপ্য হিসাব হ্রাস, এটা আমরা দেখি প্রাপ্তি। এই যে আমাদের তুলনামূলক আর্থিক বিবরণী, এখানে আমরা শুধু প্রাপ্য হিসাবটা দেখো একটু বোল্ড করা আছে, আমরা শুধু এটা দেখবো, আর অন্যগুলো দেখার দরকার নেই। প্রাপ্য হিসাব 2000, এটা আমরা এই আর্থিক বিবরণীর এই ছবিটা আমরা দেখেছিলাম, এই স্লাইডটা আগে দেখেছিলাম তাই না, গত ক্লাসে। আচ্ছা, এখানে প্রাপ্য হিসাবে দেখো এখানে আছে কত? 1,000 টাকা আর 800 টাকা। ঠিক আছে, 1,000 টাকা আর 800 টাকা। আমার 2018 সালে 1,000 টাকা ব্যালেন্স ছিল, এখন 2019 সালে এসে দেখা যাচ্ছে 800 টাকা। তাহলে এই 200 টাকা কি হচ্ছে? 200 টাকা আমি প্রাপ্য, যারা আমি যাদের কাছ থেকে টাকা পেতাম, যাদেরকে আমি ধারে বিক্রয় করেছিলাম, তারা আমাকে টাকা পরিশোধ করেছে, 200 টাকা পরিশোধ করেছে। এখন আমি আয় বিবরণীটা দেখি, দেখো আয় বিবরণী এটা আমরা চিনি না, এটা আমরা গত ক্লাসে দেখেছি। এখানে দেখো আমি ছোট্ট করে একটু উদাহরণ দিয়েছি। বিক্রয়ের মধ্যে নগদ আছে, ধারে আছে 9,000 টাকা। সেখান থেকে আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়েছি। বিক্রিত পণ্যের ব্যয় মানে কাঁচামাল আছে, মজুরি আছে, প্রত্যক্ষ ব্যয় আছে, কারখানা ব্যয়টাও আছে, 3,000 টাকা। সেখান থেকে বাদ দিলাম, মোট মুনাফা হলো। আর এর থেকে আমরা বাদ দিয়ে কি পরিচালন ব্যয়গুলো, পরিচালন ব্যয়ের মধ্যে আমার বিক্রয় ব্যয় আছে, সাধারণ প্রশাসনিক ব্যয় আছে। মনে করলাম আমার বিক্রয় ব্যয় ও সাধারণ প্রশাসনিক ব্যয় দুটো মিলে আমার মোট পরিচালন ব্যয় হলো 3,000 টাকা। তাহলে আমার পরিচালন মুনাফা ইবিআইটি যেটা আমরা বলছি সেটা হলো কত? 3,000 টাকা। এখন এই যে আমার যে 200 টাকা আমি পেলাম, এই টাকা কি এর মধ্যে আছে? না, এই টাকাটা এর মধ্যে নাই। কেন নাই? কারণ এই যে বিক্রয় বাবদ আমি যে 9,000 টাকা দেখিয়েছি, এটার মধ্যে ধরে নিলাম 3,000 টাকা তার ধারে বিক্রয়, বা আমার 6,000 একটা পরিমাণ আছে ধারে বিক্রয়। তাহলে এই যে আমি দেনাদারের কাছ থেকে প্রাপ্য হিসাবের কাছ থেকে আমি যে 200 টাকা পেলাম, এই 200 টাকা কিন্তু এই বিক্রয় হিসেবে দেখানো হয়নি। তাহলে আমার কি এটা অতিরিক্ত টাকা পেয়েছি না? তাহলে দেখো আমার এই যে 3,000 টাকা আমার যে মুনাফা, সেখান থেকে আমরা কি করব, আমরা একটু 200 টাকা অ্যাড করে আমি বলবো যে আমার হাতে নগদ আছে 3,200 টাকা। ঠিক আছে, আমার হাতে নগদ আছে 3,200 টাকা। তাহলে আমি এই যে 200 টাকা আবারও একটু খেয়াল করে শোনো, এই যে প্রাপ্য হিসাব থেকে 200 টাকা পেয়েছি, এটা এই বছরের নয়। ঠিক আছে, এখানে আমার আয় ব্যয় বিবরণীতে যে বিক্রয়টা দেখানো হয়েছে, এই বিক্রয়ের মধ্যে এই প্রাপ্য হিসাব নাই, এটা গত বছরের বিক্রয়।
সেখান থেকে আমি পেয়েছি। আমাদের নিয়মই হলো আমরা যেই বছরে আয় নির্ণয় করছি সেই বছরে আমরা সেটাকে আয় হিসেবে লিপিবদ্ধ করি। ঠিক আছে, তাহলে এখানে আমার হাতে নগদ আমার ৩,২০০ টাকা। তাহলে আমি কি আশা করতে পারি সবাই বুঝেছো নাকি? আচ্ছা, এখানে দেখো কি লেখা আছে, প্রাপ্য হিসাবে যে 200 টাকা হ্রাস অর্থাৎ পূর্বের দেনাদারের নিকট হতে প্রাপ্তি যা বর্তমান বিক্রয়লব্ধ আয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয়। প্রাপ্য হিসাব হ্রাস মানে অতিরিক্ত নগদ প্রাপ্তি হয়েছে। ঠিক আছে, সুতরাং নগদের আন্তঃপ্রবাহ বিবেচনায় নিট লাভের সাথে যোগ করতে হবে। কি কতটুকু বুঝেছো? দেখো আমি এই যে এমন অবস্থা কার কার বলো, কি হাত কামড়ে ধরেছে বুঝতে না পেরে? কার কার এই অবস্থা? হ্যাঁ, কার কার এই অবস্থা? কার একটু দেখাও আমাকে, কার কার এই অবস্থা? আচ্ছা চলো আমরা একটা কাজ করি, আমরা নগদের বহিঃপ্রবাহগুলো একটু দেখি। আমরা তো নগদের আন্তঃপ্রবাহের উদাহরণ দেখলাম, নগদের বহিঃপ্রবাহতে আমরা কি করব, এগুলোকে আবার একটু ব্যবহার করি। ঠিক আছে, এই যে উদাহরণগুলো আমরা দিয়েছি সেগুলোকে ব্যবহার করি, তার সাথে সাথে অন্যান্য যেগুলো আছে সেগুলোকে আমরা দেখি, তাহলে দেখি একটু ক্লিয়ার হয় কিনা। ঠিক আছে, এরকম হাত কামড়ে থাকার মতো অবস্থা থাকলে হবে না। স্মাইলির অবস্থা খুব খারাপ, ঘাম ঝরে যাচ্ছে, বুঝতে দিয়ে এই অবস্থা আমাদের হলে হবে না, আমাদের বুঝতেই হবে, কোনো অল্টারনেট নেই, কোনো কম্প্রোমাইজ নাই। আচ্ছা আসো আমরা নগদের বহিঃপ্রবাহতে যাই। আচ্ছা, নগদের বহিঃপ্রবাহতে দেখো আমার এই যে উদাহরণগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমার এই যে উদাহরণ, হ্যাঁ উদাহরণগুলো আছে, এখানে কি কি আছে দেখো। প্রথমে আছে নগদে পণ্য ক্রয়, এগুলো তো আমরা এখন খুব ভালো মতো বুঝে ফেলেছি। নগদে পণ্য ক্রয় করলাম, তাহলে কি হলো, আমার টাকা চলে গেছে, বহিঃপ্রবাহ হয়েছে। পাওনাদারকে নগদ প্রদান, পাওনাদার মানে প্রদেয় হিসাব, পাওনাদার অর্থাৎ প্রদেয় হিসাব, প্রদেয় হিসাবকে আমি টাকা দিয়েছি, ধারে কিনেছিলাম এখন টাকা দিয়ে দিয়েছি, তাহলে বহিঃপ্রবাহ হয়েছে। দালান কোঠা, ভূমি, যন্ত্রপাতি, এগুলো ঠিক আমি এগুলো ক্রয় করেছি। ঠিক আছে, দালান কোঠা, ভূমি, যন্ত্রপাতি ক্রয়। ঠিক আছে, তারপর লেখা আছে অন্য প্রতিষ্ঠানের শেয়ার, ঋণপত্র, বন্ড ক্রয়, যে আমার বিনিয়োগ করেছি, আমার টাকা চলে গেছে, বহিঃপ্রবাহ হয়েছে। আচ্ছা, এরপরে আছে কি ঋণ প্রদান, আমি ঋণ দিয়েছি, আমার কাছে অতিরিক্ত টাকা আছে, আমি ঋণ দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আছে হলো প্রদেয় নোট হ্রাস। ঠিক আছে, প্রদেয় নোট হ্রাস, আমার প্রদেয় নোট মানে হলো প্রদেয় নোট ইস্যু করে আমি টাকা সংগ্রহ করেছিলাম, আমি মূলধন বা আমি চলতি মূলধন সংগ্রহ করেছিলাম, আমি কিছু পরিশোধ করে দিয়েছি, সেই জন্য প্রদেয় নোট হ্রাস হয়েছে, সেই যে আমাদের জেরটা কমে গেছে। আচ্ছা, এরপরে আছে কি সুদ প্রদান। সুদ প্রদান মানে হলো যে তুমি যে ধার করেছো, ঋণ করেছো, যে ঋণের সুদ প্রদান করছো। আচ্ছা, লভ্যাংশ প্রদান, তুমি শেয়ার ইস্যু করেছো, লভ্যাংশ দিচ্ছ। বেতন মজুরি প্রদান, ঠিক আছে, বেতন দিচ্ছ, মজুরি দিচ্ছ, তাহলে তোমার নগদে বহিঃপ্রবাহ হচ্ছে। প্রাপ্য হিসাব বৃদ্ধি, দেখো আমাদের প্রাপ্য হিসাব হ্রাস ছিল নগদে আন্তঃপ্রবাহ, এখন বলছি প্রাপ্য হিসাব বৃদ্ধি নগদের বহিঃপ্রবাহ। আচ্ছা, আমরা দেখবো একই উদাহরণ আমরা একটু দেখবো। তারপরে প্রদেয় হিসাব হ্রাস, ওই যে প্রদেয় হিসাব বৃদ্ধিকে আমরা বলেছি নগদের আন্তঃপ্রবাহ, প্রদেয় হিসাব হ্রাস আমাদের নগদের বহিঃপ্রবাহ। মজুদ পণ্য বৃদ্ধি, মজুদ পণ্যের হ্রাস আমাদের আন্তঃপ্রবাহ, বৃদ্ধি হলে সেটা আমাদের বহিঃপ্রবাহ। আর প্রদেয় সুদ হ্রাস একই রকম, হ্যাঁ, যে আমাদের যেভাবে আমরা অন্যগুলো চিন্তা করবো এভাবে। তাহলে আসো আমরা এই আমাদের যে ছবিগুলো আমরা দেখেছি এই উদাহরণটা আমি আবারও একটু দেখাই তোমাদের। দেখো এই যে আমাদের সেই মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ আছে 5,000 টাকা, আমি কাঁচামাল বাবদ আমার ব্যয় হয়েছে 10,000 টাকা। এখানে দেখো আমি ক্রয় করেছি, আমি এর আগে উদাহরণ দেখেছিলাম যে আমি কাঁচামাল বাবদ ক্রয় করেছি 8,000 টাকা, এখানে আমি বললাম যে 12,000 টাকা কাঁচামাল ক্রয় করেছি, তাহলে 12,000 টাকা থেকে আমার 10,000 টাকা ব্যবহৃত হয়েছে, আর 2,000 টাকা কি হয়েছে, 12,000 টাকা নগদে কিনেছি, তাহলে পুরো টাকাই আমার বহিঃপ্রবাহ হয়েছে। কি লেখা হয়েছে যে নগদে বহিঃপ্রবাহ হয়েছে চলতি মাসে পুরোটা। এখন তার ভেতর থেকে 10,000 টাকা আমি উৎপাদন করলাম, আমি ব্যবহার করলাম, আর 2,000 টাকা আমি ব্যবহার করিনি, অব্যবহৃত মজুদ। তাহলে কি আমার আগে প্রারম্ভিক মজুদটা ছিল 5,000 টাকা, এখন হয়েছে আরও 2,000 টাকা বেড়ে কত হয়েছে, আমার 7,000 টাকা। ঠিক আছে, তাহলে এই যে মজুদ পণ্য বৃদ্ধি হলো, তাহলে এই যে দেখো আমি কি লিখেছি, আয় বিবরণীতে 10,000 টাকা কাঁচামালের ব্যয় লিপিবদ্ধ হয়েছে এবং নিট মুনাফা নির্ণীত হয়েছে। তাহলে আমরা কি করব, এই যে দেখো লেখা আছে কি, প্রকৃত অর্থে 2,000 টাকা নগদ বহিঃপ্রবাহটি এ মাসে। ঠিক আছে, আমি আমার এটা উৎপাদনে ব্যবহৃত হয়নি, কিন্তু এটা নগদে বহিঃপ্রবাহ তো হয়ে গেছে। আমাদের আয় ব্যয় বিবরণীতে কিন্তু আমি 2,000 টাকা নিয়ে আসিনি, সেজন্য লিখছি যে সেজন্য নিট লাভ হতে নিট নগদ প্রবাহ বের করার সময় নগদ বহিঃপ্রবাহ বিবেচনায় নিট লাভ থেকে বিয়োগ করতে হবে।
এটা বহিঃপ্রবাহ হয়েছে, কারণ এটা আমি কাঁচামাল বাবদ কিনেছি, ব্যবহার হয়নি, আমি এখানে এই আমার আয় ব্যয় বিবরণীতে দেখাতে পারিনি, যেহেতু এটা উৎপাদনে ব্যবহৃত হয়নি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো প্রদেয় হিসাব হ্রাস। আবারও আমরা সেই একই উদাহরণ দেখি। আমার প্রারম্ভিক প্রদেয় হিসাবের জের হলো কত? 10,000 টাকা। আমার কাঁচামাল বাবদ আমার ক্রয় মনে করো 20,000 টাকা। আমার ধারে 5,000 টাকা, নগদে 15,000 টাকা। ধারে 5,000, নগদে 15,000 টাকা। এখন দেখো সমাপনী জের দেখাচ্ছে হলো 60,000 টাকা। কথা অর্থ কি? 10,000 টাকা ছিল, সমাপনী জের এখন 60,000 টাকা। অর্থ হলো এই যে 5,000 টাকা ধারে আমি ক্রয় করেছি, এদেরকে পরিশোধ করে দিয়েছি। তার সাথে সাথে অতিরিক্ত আমার গত মাসে যে প্রদেয় হিসাবে জের ছিল 10,000 টাকা, সেখান থেকে আমি আরো 3,000 টাকা দিয়ে দিয়েছি। তাহলে কি হলো? তোমার গত মাসের যে প্রদেয় হিসাবে যে টাকার যেই হিসাবটা, এটা আমার এবারের আয় ব্যয় বিবরণীতে কিন্তু নাই। এটা আমি গত মাসে আয় ব্যয় বিবরণীতে দেখিয়েছি আমি কত টাকা কাঁচামাল কিনেছিলাম ধারে, প্রদেয় হিসাব কত হয়েছে। তাহলে গত মাসের প্রদেয় হিসাবকে আমি এই মাসে দিলাম। তাহলে কি হলো আমার? দেখো কি বলেছে যে 20,000 টাকা ক্রয় ধরে নিট লাভ নির্ণীত হয়েছে, কিন্তু চলতি মাসের সম্পূর্ণ প্রদেয় হিসাব ধারে ক্রয় পরিশোধ করা হয়েছে এবং পূর্বের মাসের আরও 3,000 টাকা প্রদেয় হিসাবও পরিশোধ হয়েছে চলতি মাসে। সেজন্য নিট লাভ হতে নিট প্রবাহ বের করার সময় 3,000 টাকা নগদ বহিঃপ্রবাহ বিবেচনায় নিট লাভ থেকে বিয়োগ করতে হবে। তাহলে যেহেতু আমার এটা টাকাটা বহিঃপ্রবাহ হয়েছে, সে কারণে এটা আমার নগদের বহিঃপ্রবাহ। তাহলে আমার একইভাবে আমার চিন্তা ভাবনা কিন্তু দুরকম, যে আমার নগদের বহিঃপ্রবাহ হলে তো সেটা বহিঃপ্রবাহ, আর নগদের আন্তঃপ্রবাহ হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। দেখো এই যে আমার এখানে প্রাপ্য হিসাবে আমি দেখি, এই যে আবারও সেই উদাহরণটা দেখাচ্ছি। প্রাপ্য বিল বা প্রাপ্য হিসাবে দেখো সেপ্টেম্বর মাসে 2018 সালে কত? 1,000 টাকা, আর 2019 সালে হলো 1,200 টাকা। তাহলে এই যে 200 টাকা কি বেড়ে গেল? আমরা এর আগে দেখেছি কমে গেছে, হ্রাস হয়েছে, এবার দেখছি বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? এই যে দেখো আমার যে বিক্রয়ে আমার আছে হলো 9,000 টাকা, এখানে ধারে আছে, বিক্রয় আছে। এখানে আমি বলেছি যে 200 টাকা বেড়ে গেছে, মানে কি এই যে 9,000 টাকা এর মধ্যে ধারে বিক্রয় ছিল, এই ধারে বিক্রয় যাদের কাছ থেকে আমি করি তার মধ্যে 200 টাকা আমাকে দেয়নি। তাহলে এই যে আমি 9,000 টাকা বলছি আমার আয়, আমার আয় তো আসলে 9,000 টাকা না, আমার 200 টাকা কম আছে, তাই না? 200 টাকা আমার হাতে কম আছে। তাহলে আমি যদি মুনাফা থেকে, নিট মুনাফা থেকে যদি আমি নগদ প্রবাহ বের করতে যাই, তাহলে তো আমাকে 200 টাকা বাদ দিয়ে দিতে হবে, কারণ 200 টাকা আমি হাতে পাইনি। তাহলে দেখো আমার হাতে নগদ হলো 3,000, থেকে 200 টাকা বাদ দিয়ে 2,800 টাকা। ঠিক আছে। এখন এই অবস্থা কার 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 এই অবস্থা? মানে বুঝতে পেরেও মনে হয় পারলাম না, নাকি একটু মাথা চুলকাচ্ছে স্মাইলি? কার কার এই অবস্থা? আচ্ছা শোনো, এখনো যদি মনে হয় যে একটু মনে হয় বোঝার ঘাটতি রয়ে গেল, তাহলে ক্লাসটা আবার দেখতে হবে। ঠিক আছে, বারবার ক্লাসটা দেখবে। আমি আশা করি তোমরা বুঝতে পারবে। একটু যদি কনফিউশন থাকে সেটা আমরা অঙ্ক যখন করব, অঙ্কগুলোতে আরও ক্লিয়ার হয়ে যায়। তবে এখানেই ক্লিয়ার করতে হবে, কারণ অঙ্ক অনেক সময়, অঙ্কে তো আমাদের আরও অনেক কিছু থাকে, তখন ওগুলো সব গুলিয়ে ফেলি আমরা। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা একটু বারবার দেখবা, অবশ্যই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যে এই যে যেটা বললাম যে নগদের আন্তঃপ্রবাহ হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, সেজন্য বহিঃপ্রবাহ। আবার নগদের বহিঃপ্রবাহ হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, সেজন্য আন্তঃপ্রবাহ। এত ঘুরায় পেঁচায় করার দরকার কি? গোল যদি আমি পেনাল্টি কিকের মাধ্যমে গোল দিতে পারি, সে সুযোগ থাকে, তাহলে আমার ওই যে ইনডাইরেক্ট ফ্রি কিক দিয়ে আমি গোল দিতে যাব কেন? তাই না? প্রশ্ন আসে না? কি দরকার এত ঘুরায় ফেরায়? কারণটা হলো আমাদের মেথড আছে। দেখো আমাদের এই যে নগদ প্রবাহ বিবরণী যেটা আমরা তৈরি করব, হ্যাঁ, নগদ প্রবাহ বিবরণীর যে পদ্ধতি, তার মধ্যে দুইটি পদ্ধতি আছে। একটা হলো পরোক্ষ পদ্ধতি, ইনডাইরেক্ট মেথড, আর একটা আছে হলো প্রত্যক্ষ পদ্ধতি, ডাইরেক্ট মেথড। তাহলে এই যে ইনডাইরেক্ট ফ্রি কিকটা যে দিতে হবে এই পরোক্ষ পদ্ধতির জন্য, কারণ এই পরোক্ষ পদ্ধতিতেই আমরা কি করি, আমরা নিট মুনাফা থেকে আমরা নগদ প্রবাহে আসতে যাই। ঠিক আছে, আসতে চাই। সেই কারণে আমাদের এভাবে একটু চিন্তা করতে হবে। যেগুলো সোজাসুজি চিন্তা করতে পারছি সেটা তো আলহামদুলিল্লাহ, কিন্তু যেটাকে একটু বাঁকা করে চিন্তা করতে হবে, একটু ইনডাইরেক্ট ফ্রি কিক দিতে হবে, সেটা দিতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের এই যে পরোক্ষ পদ্ধতি, এই পদ্ধতির জন্যই কিন্তু আমাদের একটু ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, কেন? কারণটা কি? পরোক্ষ পদ্ধতিতে করে লাভটা কি? প্রত্যক্ষ পদ্ধতি কি? প্রত্যক্ষ পদ্ধতি হলো সরাসরি যে টাকাটা এসেছে, যে আন্তঃপ্রবাহ হলো, যেটা বহিঃপ্রবাহ হলো, আমরা লিখে ফেলি।
আর পরোক্ষ পদ্ধতিতে আমরা একটু ঘুরায় চিন্তা করি, আমরা নিট যে মুনাফা আমাদের নিট মুনাফাটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে করে সমন্বয় করে আমরা নগদ প্রবাহে আসি। কারণটা কি? আচ্ছা, এটা নগদ আমাদের পরোক্ষ পদ্ধতিটাকে বলা হয় সহজ। সহজ মানে কি? এটাকে তোমার সহজ বলা তো ঠিক হবে না, এটাকে আমরা বলতে পারি যেটাতে আমাদের সময় কম লাগে এবং ভলিউম অফ ওয়ার্ক, আমাদের যে ইফোর্টটা কম হয়। ঠিক আছে, ইফোর্ট কেন কম হয়? কারণ আমরা যে অ্যাকাউন্টিংয়ের যে আমাদের বেসিস, আমাদের হিসাব বিজ্ঞানের যে আমাদের ভিত্তি, আমরা অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং ফলো করি, বকেয়া ভিত্তি। ঠিক আছে, বকেয়া ভিত্তিতে ফলো করার জন্য যদি আমাদের ক্যাশ বুক থাকে, কিন্তু তারপর আমরা যে আয় ব্যয় বিবরণী বা আমাদের যে আমরা যে আর্থিক বিবরণী যেগুলো তৈরি করি, সেগুলো সবই কিন্তু আমাদের এই অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, বকেয়া ভিত্তিতে। বকেয়া ভিত্তি মানে এটা কি? বকেয়া ভিত্তি মানে হলো ধারে যদি আমি যদি আমার যদি আয় অর্জিত হয়, সেটা আমি হাতে না পেলেও সেটা রেকর্ড করতে হবে। তার মানে কি? আমি ধারে বিক্রয় করলেও সেটা আমাকে রেকর্ড করতে হবে। আর যদি আমার খরচ হয়, খরচ যদি হয়ে যায়, ইনকার্ড, হ্যাঁ খরচ হয়েছে এই মাসে এই বছরে, তাহলে সেটাকে আমার দেখাতে হবে। এবং আমাদের একটা ম্যাচিং প্রিন্সিপাল আছে, সেটা কি? আয়ের সাথে ব্যয়কে সমন্বয় করতে হবে। তাহলে এই যে আমাদের যে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, এইটা ফলো করে কিন্তু আমরা আয় ব্যয় বিবরণী তৈরি করছি, আমরা ক্যাশ বেসিস কিন্তু ফলো করছি না। যার কারণে আমাদের কাছে এই ইনফরমেশনগুলো অ্যাভেলেবল থাকে। ঠিক আছে, আমাদের আয় ব্যয় বিবরণীতে ইনফরমেশনগুলো অ্যাভেলেবল থাকে। এখান থেকে আমরা যদি কিছু ইনফরমেশন আরও অ্যাড করে আমরা খুব সহজে আমরা কি করতে পারি? নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে পারি। এখন তুমি যদি আলাদা করে একেবারে কত টাকা ক্যাশ হয়েছে, ক্যাশ টাকা এসেছে, কত টাকা অন্তঃপ্রবাহ, কত টাকা বহিঃপ্রবাহ, এভাবে তুমি যদি বের করতে চাও, তাহলে হয় কি? তোমার নতুন করে আবার কিছু কাজ করতে হবে। ঠিক আছে, কিন্তু তোমার হাতে যে বিবরণীগুলো আছে, যে ইনফরমেশনগুলো আছে, সেটা দিয়ে কিন্তু আমার এই নগদ প্রবাহ বিবরণী তখন বের করা যাবে না। তাহলে এই যে পরোক্ষ পদ্ধতি, এটাকে বলা হয় যে এটা তুমি একটু কম সময়ের মধ্যে এটা করে ফেলতে পারবে এবং তোমার যে ভলিউম অফ ওয়ার্ক বলো, ইফোর্ট বলো, কম লাগে। একটু জটিলভাবে চিন্তা করতে হবে। জটিল তো না আসলে, এটা আমরা বুঝতে পারলে জটিল না। ঠিক আছে, বুঝতে পারলে জটিল না। আচ্ছা, এখন এই যে পরোক্ষ পদ্ধতি, দেখো আমরা এই পরোক্ষ পদ্ধতি আর প্রত্যক্ষ পদ্ধতিতে যাওয়ার আগে আমরা নগদ প্রবাহের কিছু শ্রেণীবিন্যাস আমরা শিখবো। দেখো, নগদ প্রবাহের শ্রেণীবিন্যাস মানে এই যে নগদ প্রবাহগুলো হচ্ছে আন্তঃপ্রবাহ, বহিঃপ্রবাহ, এটাকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করতে পারি, তিনটা কাজে আমরা ভাগ করতে পারি। কি কি? দেখো, একটা আছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। ঠিক আছে, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন। আরেকটা আছে আমাদের বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো ফ্রম আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো মানে ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো, দুটো মিলে। তাহলে আমাদের একটা হলো পরিচালন কার্যক্রম, আরেকটা হলো বিনিয়োগ কার্যক্রম, আরেকটা হলো আমাদের অর্থায়ন কার্যক্রম। তাহলে আমাদের এই যে কোম্পানিতে যে নগদের আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহগুলো হচ্ছে, এটাকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করলাম। একটাকে বলছি পরিচালন কার্যক্রম, একটাকে বলছি বিনিয়োগ কার্যক্রম, একটাকে বলছি অর্থায়ন কার্যক্রম। কারণ আমাদের কাজ হলো আমরা আমাদের যেই বিবরণীগুলো সামনে আছে, যে আরও আদার ইনফরমেশনগুলো আমাদের সামনে আছে, সেগুলোকে আমরা আগে ক্লাসিফিকেশন করব, যে কে কোন কার্যক্রমের মধ্যে যাবে, সেটা আমরা করে ফেলবো, সেটা শিখে ফেলে তারপরে আমরা বিবরণীটা করা শিখবো। আচ্ছা, এখানে দেখো আমি তাহলে একদম একটু প্রথম থেকে আসি, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। ঠিক আছে, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। আচ্ছা, এটা ইনফিনান্সিং। দেখো, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, এখানে দেখো কি বলেছে? নিট মুনাফা বা নিট আয় নির্ণয়ের সাথে সংশ্লিষ্ট লেনদেন বা ঘটনাকে পরিচালন কার্যক্রম বলা হয়। নিট মুনাফা বা নিট আয়, ঠিক আছে, নিট মুনাফা বলা হয়, নিট আয় অনেক সময় বলা হয়। নির্ণয়ের সাথে সংশ্লিষ্ট মানে এই যে আয় ব্যয় বিবরণ, আয় বিবরণী আমরা করছি, তার শেষে আমরা নিট মুনাফা পাই। তাহলে এটা বের করার জন্য উপরে আমরা যেই এন্ট্রিগুলো করছি, যে ট্রানজাকশনগুলোকে আনছি, যে লেনদেনগুলোকে ব্যবহার করছি, সেটাই আমার পরিচালন কার্যক্রম থেকে আমরা ধরবো। কথাটা একটু আলাদা হলো, কেন হলো আমি দেখো বলি। এই যে আমাদের আয় বিবরণী আছে, এখানে দেখো আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে পরিচালন মুনাফা পর্যন্ত যে কাজটা, হ্যাঁ, আমাদের বিক্রয় আছে, বিক্রিত পণ্যের ব্যয় আছে, মুনাফা, পরিচালন ব্যয় আছে, তার মধ্যে বিক্রয় ব্যয় আছে, সাধারণ প্রশাসনিক ব্যয় আছে। এই মোট পরিচালন ব্যয় বাদ দিয়ে যে পরিচালন মুনাফা, এই পর্যন্ত যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু একদম নির্দ্বিধায় এটা পরিচালন কার্যাবলী, এটা ব্যাপারে কোনো সংশয় নাই। কিন্তু এর পরে দেখো যোগ আছে অন্যান্য আয় বা লাভ, বিয়োগ আছে অন্যান্য ব্যয় বা লোকসান। এখানে এই যে অন্যান্য আয় বা লাভ বা অন্যান্য ব্যয় বা লোকসান, এগুলোকে যোগ বিয়োগ করে আমরা দেখো কি পাচ্ছি? কর পরবর্তী নিট মুনাফা পাচ্ছি। সেখান থেকে কর বাদ দিয়ে এই যে আমরা নিট মুনাফাটা পাচ্ছি শেষে,
ঠিক আছে, একদম শেষে নিট মুনাফা পাচ্ছি। এখন এই যে এই নিট মুনাফার কথাই কিন্তু আমি বলছি। তাহলে এই নিট মুনাফাকে যদি আমি ধরি, তাহলে এই নিট মুনাফার বের করার জন্য সংশ্লিষ্ট যা যা আছে, তাহলে এর মধ্যে তো আমার অন্যান্য আয় বা লাভও আছে, অন্যান্য ব্যয় বা লোকসানও। এখন এই অন্যান্য আয় বা লাভ বা অন্যান্য ব্যয় বা লোকসান কথাটার মানে কি? কথাটার মানে হলো এই অন্যান্য কথাটার মধ্যে এখানে কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আছে, মানে বিনিয়োগ কার্যক্রম আর অর্থায়ন কার্যক্রম আছে। কিন্তু মানে জিনিসটা নর্মাল করার জন্য, জিনিসটাকে সহজ করার জন্য কি বলা হয়েছে, যে এই যে নিট মুনাফা বের করার জন্য যা যা আমরা আনছি, তোমার কিন্তু অঙ্ক করতে গেলে একটু কনফিউশন হবে। যেমন সুদ যদি আমি দেই, ঠিক আছে, সুদ যদি আমি দেই, সুদ দিচ্ছি কেন? কারণ আমি মূলধন সংগ্রহের জন্য আমি ঋণ নিয়েছিলাম। মূলধন সংগ্রহ তো আমার অর্থায়ন সংক্রান্ত কাজ, তাহলে সেই কাজের জন্য আমি সুদ দিয়েছি, তো সেটা আমার অর্থায়ন সংক্রান্ত কাজই হবে। তাহলে সেটা আমি কেন পরিচালন কার্যক্রমে ধরবো? কারণ আমার বেসিস হলো এটাই যে নিট মুনাফা বের করার জন্য যা সংশ্লিষ্ট আছে সব কিছুকে আমি পরিচালন কার্যক্রম থেকে করব। তবে আমরা কিন্তু অন্যভাবেও করতে পারি, মানে এই যে অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় যেগুলো আছে, এগুলোর মধ্যে আমি ক্লাসিফাই করতে পারি কোনটা অর্থায়ন, কোনটা আমার অর্থায়ন কাজ, কোনটা আমার বিনিয়োগ কাজ, সেটাকে আমি আইডেন্টিফাই করে সেখানে আমি নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? নিট মুনাফা থেকে ওগুলোকে বাদ দিয়ে তারপরে আমার ওখানে নিতে হবে। তো কাজটা অনেক সময় একটু জটিল হয়ে যায়। তোমাদের এই লেভেলে তোমরা এতটুকুই শেখো, অনার্স লেভেলে যে হয়তো অন্যান্য বইতে এভাবেও তোমরা পাবে, তবে এরকমভাবে বেশি পাবে যে আমাদের নিট মুনাফা নির্ণয় করার জন্য আমরা মানে আয় বিবরণী, তোমরা এটা হিসাব বিজ্ঞানে আরও ডিটেলস শিখবে। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কী করবো, এই অন্যান্য ব্যয় এবং অন্যান্য আয়ের মধ্যে কী কী জিনিস আসতে পারে সেটা আমরা একটু দেখে নেব, ঠিক আছে? তাহলে আমার পরিচালন কার্যক্রম কি হলো? এই যে নিট মুনাফা, এই নিট মুনাফা নির্ণয় করার জন্য উপরে যা যা আমি লিখেছি সব কিছুই পরিচালন কার্যক্রম। তাহলে এগুলোর মধ্যে আমার যে অন্যান্য ব্যয় যেগুলো পরিচালন কার্যক্রম, সে তো বোঝাটা খুব সহজ। পরিচালনা, আয় ব্যয় সংক্রান্ত যা কাজ, মানে ব্যবসা পরিচালনা তুমি করছো। পরিচালনা মানেই তো পণ্য উৎপাদন করছো, পণ্য বিক্রয় করছো, তা এই জন্য পরিচালনা। বসে থাকলে কারখানা উৎপাদন বন্ধ থাকলে তার কারখানা পরিচালনা হলো না। তাহলে এই পরিচালনা সংক্রান্ত আয় ব্যয় সংক্রান্ত যে কাজগুলো, এগুলো পরিচালনা কাজ। কিন্তু তারপরও আমরা নগদ প্রবাহ বিবরণীর জন্য, শুধুমাত্র নগদ প্রবাহ বিবরণীর জন্য কিন্তু আমরা এভাবে বলছি যে এই যে নিট মুনাফা বের করার জন্য আমার যে কাজগুলো আছে সে কাজগুলো। আমরা যখন আয় বিবরণী শিখবো আমরা কিন্তু দেখবো যে অন্যান্য আয় বা লাভ এগুলোতে লেখা থাকে নন অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে, ইনকাম ফ্রম নন অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনকাম এক্সপেন্স ফর নন অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে ওখানে কিন্তু নন অপারেটিং নামে আছে, কিন্তু কনফিউশন তৈরি করো না, ওটা অপরিচালন, ঠিকই আছে, কাজগুলো অপরিচালনই, কিন্তু আমাদের এই নগদ প্রবাহ নির্ণয় করার জন্য সেগুলো আমরা নিট মুনাফা বের করতে আমরা যা যা আসে সেগুলোকে আমরা এভাবেই আমরা ধরে নিই এগুলোই পরিচালন কাজ। অন্যান্যগুলোকে আমরা পরিচালন কাজ হিসেবে মানে না ধরছি না, কিন্তু তুমি করতে পারবে। করতে হলে তোমাকে কি করতে হবে? এই অন্যান্য আয় বা লাভ বা অন্যান্য ব্যয় বাদ বা লোকসান, ব্যয় বা লোকসান যেগুলো আছে এগুলোর মধ্যে তুমি আইডেন্টিফাই করে নিবে কোনটা বিনিয়োগের জন্য, কোনটা অর্থায়নের কারণে। তোমাকে নিট মুনাফা থেকে ওগুলোকে আগে বাদ দিতে হবে, তারপরে সেখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে? ওভাবেও করা যাবে। তবে এইভাবে আমরা এই লেভেলে এভাবে আমরা শিখছি। তাহলে এটা গেল আমাদের আমাদের পরিচালন। আচ্ছা, এখানে দেখো আমি এই যে আমাদের যে বিক্রয়ের পরে যে বাদ আমি লিখেছি বিক্রিত পণ্যের ব্যয়, এই ব্যয়ের মধ্যে কি লিখেছি? কাঁচামাল, মজুরি, প্রত্যক্ষ ব্যয়। এটাকে আমি একটু ভেঙে দেখাই, কারণ এটাও আমাদের দরকার হয়। হ্যাঁ, আমরা প্রত্যক্ষ হিসাবে প্রত্যক্ষ পদ্ধতি যখন আমরা করি তখন আমাদের এটাও দরকার হয়। এখানে দেখো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যখন বাদ দিচ্ছি তখন আমরা কি করছি? আমরা ব্যবহৃত কাঁচামাল মানে প্রারম্ভিক মজুত পণ্য, তার সাথে ক্রয় যোগ করছি, বাদ দিচ্ছি সমাপনী মজুত। তার সাথে সেখান থেকে আমাদের ব্যবহৃত কাঁচামাল আমরা পেয়ে গেলাম। আর এরপরে আমরা কি করি? মজুরি বাবদ কি ব্যয় হলো, আমাদের প্রত্যক্ষ ব্যয় বাবদ কি ব্যয় হলো, কারখানা ব্যয় বাবদ কি ব্যয় হলো, এগুলোকে আমরা দেখে নিই, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এই যে আমরা এখানে যে বিক্রিত পণ্যের ব্যয়টা দেখলাম, এখানেও কিছু স্টেপ আছে, কিছু ধাপ আছে। সেটা হলো এটা মানে বড় হয়ে যায়, একসাথে লিখতে গেলে অনেক বড় হয়ে যায়, একটা স্লাইডে আসে না, সে কারণে আমি একটু আলাদা করে দেখাচ্ছি, এবং এটাকে আলাদা করে একটু শিখতে হবে।
হ্যাঁ, আলাদা করে একটু বুঝতে হবে। এটা বুঝতে পারলে আমরা এই যে বিকৃত পণ্যে আমরা কেন প্রদেয় হিসাব হ্রাস বৃদ্ধিকে আমরা কেন আমরা প্লাস মাইনাস করছি, আমরা মজুরি যদি বকেয়া থাকে সেটাকে আমরা কেন আমরা মাইনাস করে দিচ্ছি, বা আমার প্রত্যক্ষ ব্যয়ে যদি কোনো হয়, কারখানা ব্যয় হয়, এগুলো আমরা তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য আমরা কি কি উপাদান ব্যবহার করি? আমাদের কাঁচামাল বাবদ ব্যয় আছে, ব্যবহৃত কাঁচামালটাকে আমরা কি বলছি? আমার প্রারম্ভিক যে মজুদটা আছে ছিল হাতে, তার সাথে আমি এই বছর যা কিনেছি দুটো যোগ করব, দুটো যোগ করে সমাপনী মজুদ যেটা থাকলো সেটা আমি বাদ দিয়ে দেবো, সেটাই আমার ম্যাটেরিয়াল কনজিউমড, আমার কাঁচামাল ব্যবহৃত হয়ে গেল। ঠিক আছে, তার সাথে আমরা এই পণ্যটা উৎপাদনের জন্য আমার কি ব্যবহৃত, মানে আমার কত মজুরি লেগেছে, প্রত্যক্ষ ব্যয় কত হয়েছে, আর হলো কারখানা ব্যয় কত হয়েছে, এগুলো। আচ্ছা, আমাদের ক্লাস মনে হয় প্রায় শেষের দিকে, না? আমরা এ পর্যন্তই রাখি। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আমাদের অন্য যে দুটো কার্যক্রম আছে সেটা আমি আলোচনা করব। আচ্ছা, আমি শেষ করার আগে তোমাদের একটা কথা একটু বলি। তোমাদের যখন আমরা ক্লাসে, আমি ক্লাসগুলো করাই, হ্যাঁ, আমাদের যখন ফিজিক্যাল মানে যখন ক্লাসরুমে আমরা ক্লাসগুলো করাই, তখন যেটা হয় যে আমি যখন কোনো একটা কিছু বোঝাই, আমি কিন্তু আমার ছেলেদের চোখগুলো দেখলে বুঝতে পারি যে তারা বুঝতে পেরেছে কিনা। হ্যাঁ, তাদের চোখগুলো, তাদের জেস্চার, পোস্টার যেটা আমরা বলি, যে তাদের হাব ভাব ভঙ্গি, এটাকে কিন্তু আমরা বুঝতে পারি যে তুমি বুঝতে পেরেছো কিনা। এখানে তো মানে কে বুঝতে পারলো, কে বুঝতে পারলো না, কে কিছু শোনেই নাই, হয়তো কবিতা লিখছে ক্লাসে বসে, তো যার জন্য যেরকম ট্রিটমেন্ট বা ব্যবস্থা দরকার তার জন্য তো আমরা সেভাবেই করছি। কিন্তু এখানে অনলাইন ক্লাসে আমরা তো সেটা বোঝার কোনো সুযোগ নেই। তাহলে যেটা করতে হবে, তোমাদেরকে প্রশ্ন করতে হবে, বেশি বেশি করে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, রিলেটেড, যে তুমি এটা রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি মানে একটা করে তুমি ক্লাসগুলো দেখবে, দেখে যা প্রশ্ন মনে আসছে সাথে সাথে করবে, যা প্রশ্ন মাথায় আসে সেই প্রশ্নগুলো করবে। তাহলে যেটা হবে, আমি বুঝতে পারবো যে তোমাদের বোঝাটা, আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক কোন লেভেলে হয়েছে। ঠিক আছে, কোন লেভেলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং, দরকার হলে আমি আবার বোঝাবো, কোনো সমস্যা নেই। অনেকে আছো, অনেক স্টুডেন্ট আছো, আমি জানি, আমার মানে ক্লাসে আমি দেখেছি, ক্লাসে সবার মধ্যেখানে প্রশ্ন করতে লজ্জা পাচ্ছে, সে যে কি করে ক্লাসের বাইরে এসে চুপি চুপি আমাকে প্রশ্ন করে, ম্যাডাম ওই জিনিসটা কি ছিল, এরকমও অনেকে আছো। তোমাদের জন্য বলছি, তোমরা যদি সবার সাথে সামনে প্রশ্ন করতে লজ্জা পাও, দরকার হলে আমাকে আলাদা করে ইনবক্স করবে যে ম্যাডাম এটা মানে কি। হ্যাঁ, সেটা যদি খুব বোকার মতো প্রশ্ন হয় সেটাও সমস্যা নেই, আমি তো কাউকে নাম বলছি না যে অমুক মাসুক একটা বোকার মতো প্রশ্ন করেছে, কে এরকম। আর মাসুক তুমি বোধহয় সায়েন্স থেকে এসছো, না? তোমাকে আমি কিন্তু স্যাম্পল হিসেবে ধরবো। হ্যাঁ, তুমি কারণ যেহেতু নন বিজনেস গ্রুপে যারা আছো, তোমাদের জন্য একদম প্রথম থেকে যে কিন্তু সব কিছু বুঝতে হচ্ছে, তোমাদের জন্য তো একটু সমস্যা। তাহলে আমাকে প্রশ্ন করবে, প্রশ্ন করলে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। গত ক্লাসে আরও কিছু প্রশ্ন ছিল যেটা আমার এই আজকে ক্লাসের বিষয়ের মধ্যে আসি নাই দেখে আমি আর বললাম না, যেমন মার্কেটেবল সিকিউরিটি নিয়ে মাসুক একটা প্রশ্ন করেছিল, আমি ইনশাল্লাহ গত ক্লাসে এটা আরও ভালো করে বুঝিয়ে দেবো মার্কেটেবল সিকিউরিটিসটা কি। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই বাসা থেকে বের হলে মাস্ক পরে বের হবে, নাহলে তো জেল জরিমানা হয়ে যাবে। আচ্ছা, আর আমার জন্য অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।